একে এম রেজাউল করিম ভাইয়ের কাছে যেতে চাই। রেজাউল ভাই, আপনি শুনছিলেন যে আলোচনা, তো এই প্রেক্ষিতে এই পর্যায়ে আমার কাছে যেটি মনে হচ্ছে, আপনারাও আশা করি সেটিতে হয়তো একমত হবেন, সেটি হচ্ছে যে এই যে বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় আমাদেরকে নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে, বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে। তাহলেই আমরা শুধুমাত্র এক দেশের প্রতি বা কয়েকটি দেশের প্রতি বা কয়েকটি বাজারের প্রতি আমাদের যে নির্ভরশীলতা সেটি কাটবে, এবং সেটি যদি কাটে এবং আমাদের যদি বাজার বড় হয়, বিদেশে আমাদের পণ্যের বাজার যদি বড় হয়, তাহলেই আমরা এই বাণিজ্য যুদ্ধে টিকে থাকতে পারবো এবং মোকাবিলা করতে পারবো। আপনার কাছে আমার প্রশ্ন, যে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টিতে বর্তমান সরকারের মানে কোন পদক্ষেপ কি আছে, যেটি বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের পণ্যের নতুন বাজার সৃষ্টিতে বহির্বিশ্বে কোনো পদক্ষেপ কি বর্তমান সরকার নিয়েছে? যদি না নিয়ে থাকে তাহলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি আসলে আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে টুটুল ভাইয়ের সঙ্গে কিছু ভিন্ন মত পোষণ করতে চাই। দ্বিমত শব্দটা বলবো না, ভিন্ন মত পোষণ করতে চাই, কারণ হয়তো আমাদের দর্শক শ্রোতাদের কাছে একটা ভিন্ন মেসেজ যেতে পারে অথবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। টুটুল ভাই বলছেন যে আমরা যে বিনিয়োগ ধারণ করতে পারি সেটার প্রমাণ গত 15 বছর। নিঃসন্দেহে আপনার বিনিয়োগ তো বিপুল পরিমাণ হয়েছে, কিন্তু বিনিয়োগ হয়েছে কোন সেক্টরে? ধরেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, আপনার এই সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, অথবা পদ্মা সেতু তো চাইনিজদের বিপুল পরিমাণ ঋণ ছিল, বা আরো অনেক বড় বড় বিনিয়োগ হয়েছে, এক্সপ্রেস হাইওয়ে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়েছে। কিন্তু এই বিনিয়োগের ফলে কি হয়েছে? আপনার বালিশ কাণ্ড হয়েছে, আপনার মেগা মেগা দুর্নীতি হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতির কারণে শেখ হাসিনার পতন হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংকে আপনার টাকা ছিল না, আপনার ডলার ছিল না, রিজার্ভ কমে গিয়েছিল 16 বিলিয়ন ডলার, এবং সে কারণে আপনার ব্যাংক এলসি করতে পারতো না এবং ব্যাংকে টাকা পাওয়া যায় না। ইভেন এখনো অনেক ব্যাংকের এটিএম মেশিনে টাকা পাওয়া যায় না। মানে বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে পঙ্গু করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। কাজেই বিনিয়োগ ধারণ করলে হবে না, বিনিয়োগটাকে আপনার মানে সঠিকভাবে ব্যবহার করা, জনগণের কল্যাণে ব্যবহার করা, এবং আপনার সেই বিনিয়োগের অর্থ যাতে আমরা আপনার মানে কনভিনিয়েন্টলি আমরা রিটার্ন করতে পারি। কারণ এটা তো আমাদের খয়রাতি সাহায্য না, এটা ঋণ। ঋণের আমাদের সুদ পে করতে হয় আমাদেরকে, আমাদের একটা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টের আন্ডারে। কারণ আপনারা জানবেন যে এই ঋণের ক্ষেত্রে একটা রেটিং এর সিস্টেম আছে, যেমন আমেরিকা, ইউকে, এরা ট্রিপল এ রেটিং। এখন আমাদেরও একটা রেটিং রয়েছে, সেই রেটিং আমাদের টিকায় রাখতে হবে। আপনি খেয়াল আছে, আপনি মনে করবেন এই যে আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি হয়েছিল, আদানির টাকা ইউনুস সরকার এসেই কিন্তু খেলাপির পর্যায়ে চলে গিয়েছিল। পরবর্তীতে এখন আল্লাহর মেহরবানিতে ইউনুস সরকার সাহেবের আপনার আমি নিশ্চয়ই বলবো যে তাদের চৌকস সিদ্ধান্তের কারণে, গুড গভর্নেন্সের কারণে, গুড ম্যানেজমেন্টের কারণে আমরা কিন্তু সেই খেলাপি ঋণ পরিশোধ করতে পেরেছি। কিন্তু আপনি চিন্তা করেন যে কুইক রেন্টালের মাধ্যমে কত লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, আত্মসাৎ হয়েছে, দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া হয়েছে এবং দেশের বিদ্যুৎকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজেই আপনি তো টকশোটা পুরো পলিটিক্যাল, এগুলোর কথা জবাব তো আমি দিতে পারবো। আসলে এইদিকে না গিয়ে দেখেন, আপনি বিষয় ভিত্তিতে যান। আপনি এই যে 15 বছরে কি হয়েছে এই জিনিসগুলো তোলার চাইতে আপনাকে যে বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে সেই দিকে আমি বিষয় ভিত্তিক আছি, বিষয় ভিত্তিতে আছি। আপনি বলেছেন আমি তাহলে বলতে পারি যে আপনার 15 বছর আগে সাম্পাকাণ্ড হয়েছে, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই দিকে যে না, আপনি এই বিনিয়োগের নিয়ে কথা বলেন, এইদিকে অনেক কথা বলা যাবে, এগুলোর অনেক কথা বলা যাবে ভাই, অনেক কথা বলা যাবে। হ্যাঁ, এটা আপনি যে লাইনে আমরা আপনার কাছে আসবো ভাই, আমরা আপনার কাছে আবার ফিরবো না গিয়ে আপনি সেই দিকে যান।
আমি তো বললাম যে আপনি বালিশ কান্ডের দিকে গেলেন, আমি তো খাম্পা কাম্পের দিকে যেতে পারতাম, আমি যাই নাই, আরো দিকে যেতে পারতাম। আপনি বর্তমান সরকারকে বলেছেন যে বিনিয়োগ বান্ধব না, দ্যাট ইজ নট ট্রু, দ্যাট ইজ এ রং মেসেজ টু দ্য পিপল। হ্যাঁ, আপনি ওইদিকে তো আমরা যাচ্ছি না কেউ, আমি সঠিক দিকে আছি। আপনি যে কথা বলেছেন আমরা আপনার কাছে আসবো টুটুল ভাই, আমরা আপনার কাছে আসবো, আপনি আপনার সময় বলবেন। টুটুল ভাই আপনি আপনার সময় বলবেন। রেজাউল ভাই প্লিজ কন্টিনিউ করেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে বর্তমান এই আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে অবশ্যই তারা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করেছেন। এটা প্রমাণ হচ্ছে যে আপনার গুড গভর্নেন্স। আজকে কিন্তু আপনার এই যে এলসিতে ডলারের সংকট, এই সংকটই নাই। যে কেউ আপনার এলসি ওপেন করতে পারছেন, যেটা আমরা বিগত সরকারের আমলে অন্তত শেষ 1-1.5 বছর আমরা পারিনি। আপনার ডলার সংকট ইউক্রেনের যুদ্ধের পরই, ইউক্রেনের যুদ্ধের অজুহাত দিয়ে আপনার ডলারের দাম একদম সেই 90 টাকা থেকে 124 টাকায় চলে গিয়েছে। আজকে সেটা আপনার একটা স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে। এবং টুটুল ভাই যে কথাটি বলেছেন যে আপনার আজকে দেশের কোনো রোডম্যাপ নাই, দেশের রোডম্যাপ কোথেকে আসবে? এতদিন আপনার সুশাসন ছিল না, আপনার সংস্কার কমিশন হয়েছে, সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামিটে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ করেছে, তারা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে, এবং জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, তারা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে এর মাধ্যমে, এবং এনসিপি জয়েন করেছে, তারা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আমরা এর মাধ্যমে বিশ্বাস করি যে আপনার বাংলাদেশে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে বা হবে, এবং যে দুর্নীতির কারণে আপনার বাংলাদেশের অর্থনীতি ফোকলা হয়ে গিয়েছিল, সেটা তো আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে। আজকে বিগত সরকারের আমলে এই প্রণোদনার অর্থে কারা বেনিফিটেড হয়েছে, সেই জিনিসগুলো অবশ্যই বর্তমান সরকারকে দেখতে হবে। তারপরে আপনার বিনিয়োগের কোশ্চেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে প্রাণ কোম্পানির উদাহরণ, আপনার এই যে অনেকগুলো কোম্পানি আছে যারা বিদেশে রপ্তানির নামে 4% বা আরো বেশি বা কম প্রণোদনা দেয়, এবং এটাই তাদের লাভের একটা ব্যাপার। কাজেই তারা যদি ওখানে